স্বাগত আপনাদের। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বা যুদ্ধ যাই বলি না কেন সেটা শুরু হয়েছে এবং বাংলাদেশ কতটা ঝুঁকিতে সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমি খানিকটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে। কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল 2025 তারিখে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাটি যেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বিস্ফোরণ ঘটিয়েছে। 26 জন আপনি জানেন যে নিরপরাধ পর্যটকের মৃত্যুর এই নির্মম ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা, যার পরিণতি আমরা এখন পর্যবেক্ষণ করছি। একটি দফা পাল্টা দফা সামরিক হামলা, কূটনৈতিক চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ এবং আকাশপথে নিষেধাজ্ঞা। ইতিহাসের পুনরাবৃত্তির মতোই যেন আবারও ভারত এবং পাকিস্তান সেই পুরনো সংঘাতের পথেই হাঁটছে, কিন্তু এবারকার পটভূমি অনেক জটিল এবং বহুমাত্রিক। প্রথমেই ভারতকে লক্ষ্য করা যাক। পেহেলগামের ঘটনার পরপরই ভারত সরকার পাকিস্তানকে সরাসরি দায়ী করে। আমরা সবাই সেটা জানি, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাৎক্ষণিকভাবে কোনো অকাট্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি নয়াদিল্লি। তথাপি মোদী সরকারের উচ্চাকাঙ্ক্ষী এবং জাতীয়তাবাদী রাজনীতির চাপে তারা অপারেশন সিন্দুর এর মাধ্যমে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার ব্যাখ্যায় ভারতের পক্ষ থেকে বলা হয় এটি সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে সীমিত এবং নির্ভুল প্রতিশোধমূলক পদক্ষেপ। রাফাল যুদ্ধ বিমান এবং প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে পাকিস্তান দাবি করেছে যে এসব হামলা বেসামরিক এলাকায় হয়েছে এবং অনেক নিরপরাধ নাগরিক নিহত হয়েছেন ভারতীয় এই হামলায়। এটা পাকিস্তানের দাবি। পাল্টা প্রতিক্রিয়াও আমরা দেখেছি এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কুইড প্রো কো প্লাস নীতির আওতায় শক্ত জবাব দিয়েছে। তারা দাবি করেছে যে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, এর মধ্যে আধুনিক রাফাল জেটও আছে। যদিও ভারতের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হয়েছে এবং মিডিয়ায় সেন্সর আরোপ করা হয়েছে, তথাপি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাকিস্তানের প্রতিক্রিয়া বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সামরিক উত্তেজনার মধ্যেই উভয় দেশের শেয়ার বাজারের ধস, বাংলাদেশও খানিকটা আমরা দেখেছি অবশ্য, মুদ্রার অবমূল্যায়ন এবং বাণিজ্যিক ক্ষতির খবর আসতে শুরু করেছে। এবং এখানটাতেই শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং আরব উপসাগরীয় রাষ্ট্রগুলো দ্রুত উভয় পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে। মার্কো রুবিও, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দ্বৈত ভূমিকায় আছেন, পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এর ফলে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংসদে বক্তব্য দিয়ে যুদ্ধ নয়, সংযমের পথে এগোবার ইঙ্গিত দিয়েছেন। তবে এই সময় ভারত সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত ঘোষণা করে, যা পাকিস্তানের কৃষি ও জীবিকা ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে আমরা কম বেশি সবাই জানি। এই সিদ্ধান্ত ভারত পাকিস্তান সম্পর্কের এক বড় মোড় ঘোরানো পদক্ষেপ। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি, যা 3টি পশ্চিমা নদীর পানি পাকিস্তানকে দেয়, এত দশক পরেও টিকে ছিল, এমনকি যুদ্ধ এবং সংঘাতের মধ্যে। আপনারা জানেন এর মধ্যেই দুই দেশ বেশ কয়েকবার যুদ্ধ এবং সংঘাতে জড়িয়েছে। এবার সেই চুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিল ভারত এবং একে পাকিস্তানের সন্ত্রাসে মদদের জবাব বলে উল্লেখ করে। পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে চিহ্নিত করে এবং জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত এবং বিশ্বব্যাংকের কাছে যাবার প্রস্তুতি নিতে শুরু করে। কাশ্মীর আবারও এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। এই ভূখণ্ড গত 7 দশক ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র বিতর্ক এবং সামরিক প্রতিযোগিতার এক রণাঙ্গনে পরিণত হয়েছে।
2019 সালে ভারতের একতরফা ভাবে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এবার পেহেলগামের হামলার পর কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় প্রশাসন এবং সমাজের প্রতিক্রিয়া ছিল আরও বেশি দমনমূলক। প্রায় 2000-এর মতো মানুষকে আটক, তাদের বাড়ি গুড়িয়ে দেয়া এবং পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপগুলো এই অঞ্চলের সাধারণ মানুষের, অর্থাৎ কাশ্মীরের ওই অঞ্চলের সাধারণ মানুষের উপর আরও শোষণ এবং নিরাপত্তাহীনতার ছাপ ফেলে। এই রকম একটা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি অত্যন্ত জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে পড়েছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে স্পর্শকাতর, আমরা সবাই সেটা জানি। ভারত থেকে নির্বাচিত সরকারবিহীন একটি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চিরায়ত অভিযোগ নিয়ে আলোচনা চলছে। আবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে নতুন করে। তবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্যে বাংলাদেশ তার কিছু দাবি পাকিস্তানের কাছে তুলেছে, যেটা বাংলাদেশের পাওনা, এবং খোলামেলা ভাষায় বাংলাদেশ এই বিষয় নিয়ে কথা বলেছে। সেটাও সম্পর্ককে যেভাবে উন্নয়নের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল বলে মনে করা হয়, সেখানটাতে কিছুটা সম্পর্কের উন্নয়ন প্রক্রিয়াটাকে শ্লথ করে দিতে পারে বলে কারো কারো মত। যাই হোক, যেই কারণে এই যে দুটো দেশের কথা বললাম, ভারতের অন্তর্বর্তী সরকারকে মানতে না পারা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের শুরু এবং সেখানে কিছুটা হালকা টেনশন, এইসব কারণে বাংলাদেশ এই সংঘাতে কোনো পক্ষ নিতে পারবে না, এটা মোটামুটিভাবে স্পষ্ট। বিশেষ করে সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা পুশিনের অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে ভারতীয় যে প্রচারণা এবং বাংলাদেশের অভ্যন্তরে আরএসএস বিজেপির প্রভাবের আশঙ্কা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলেছে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দিয়েছে, আমরা যেগুলো বিভিন্ন মাধ্যমে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, তা কূটনৈতিকভাবে যথার্থ। দুই পক্ষকে সংযত হতে বলা এবং কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করা। কিন্তু দীর্ঘমেয়াদে এই সংঘাত চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ আছে বলে মনে হয় না। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল, আকাশ এবং সমুদ্রপথে বাণিজ্যিক নির্ভরতা এবং পাকিস্তানের সঙ্গে পুনঃসংযোগের প্রক্রিয়ায় থাকা অবস্থায় যুদ্ধ, এই দুটো রুটই বিঘ্ন ঘটাবে। পোশাক শিল্পে কাঁচামাল, খাদ্যপণ্য, ফার্মাসিউটিক্যালসের উপকরণ সব কিছুই ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশ। সমুদ্র এবং আকাশপথে জটিলতা সৃষ্টি হলে এসব সরবরাহে ঘাটতি দেখা দেবে, দাম বাড়বে এবং উৎপাদন ব্যাহত হবে। পাশাপাশি এই অঞ্চলে বড় পরিসরে যদি আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান নেওয়ার ঘটনা ঘটে, যেমন ধরা যাক যুক্তরাষ্ট্র ভারতের দিকে ঝুঁকে পড়ে এবং চীন পাকিস্তানের পক্ষে সক্রিয় হয়, তাহলে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা কঠিন হয়ে যাবে। মিয়ানমার সংক্রান্ত করিডোর পরিকল্পনা, রোহিঙ্গা ইস্যু, সীমান্ত নিরাপত্তা সবই এই উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসবে বলে আমার কাছে মনে হয়। এই মুহূর্তে বাংলাদেশের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুসংহত, অভ্যন্তরীণভাবে সমন্বিত কূটনৈতিক কৌশল। যুদ্ধ যদি সীমিত থাকে তবে কৌশলগত প্রস্তুতি যথেষ্ট হবে। তবে তা যদি তা যদি বিস্তৃত হয়, তাহলে খাদ্য নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রবাহ সব কিছুই ঝুঁকির মধ্যে পড়বে। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে বিকল্প সরবরাহ উৎস চিহ্নিত করা, নীতি নির্ধারকদের মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়, আন্তর্জাতিক মহলে শান্তির পক্ষের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তোলা এবং নিজের ভূখণ্ডে নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সংহতি রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অঞ্চলে যুদ্ধ কেউই চায় না। আসলে যারা যুদ্ধে লিপ্ত হয় তারাও আসলে সেই অর্থে যুদ্ধ চায় না, সাধারণ মানুষ চায় না। কিন্তু ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ বহুবার জাতীয়তাবাদের জিগির তুলে
রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে এবং সামরিক শিল্প জোটের স্বার্থ রক্ষা করতে সংগঠিত হয়েছে। এখন দেখার বিষয়, এই সংঘাত ভারত পাকিস্তানের জন্য কেবল একটি রাজনৈতিক বার্তা দেওয়ার উপায় হয়েই থাকবে, নাকি আরও গভীরে গিয়ে সমগ্র দক্ষিণ এশিয়াকে এক অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দেবে। বাংলাদেশ সেই অনিশ্চয়তার প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছে, এক দুরূহ কূটনৈতিক নৌকো চালানোর প্রস্তুতিতে। আমার কথা শুনবার জন্যে আপনাদের ধন্যবাদ, কিন্তু শেষ করবার আগে একটা চর্চার কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই। পৃথিবীর সভ্য দেশগুলোতে এটা আছে যে আমরা জানি সবাই যে সরি বলা, প্লিজ বলা, কাইন্ডলি বলা, এক্সকিউজ মি বলা, এই যে চারটে শব্দ আসলে আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করি। এতে দেখবেন আপনার নিজের ভালো লাগবে, আপনার চারপাশের পরিবেশটা উন্নত হবে, অন্যদের সঙ্গে আপনার সম্পর্কটা আরও মধুর হবে। শব্দগুলো কি আমি আবারও বলছি, প্লিজ, সরি, কাইন্ডলি, এক্সকিউজ মি। আসুন আমরা সবাই মিলে এটা ব্যবহার করবার চেষ্টা করি। আমার কথা শুনবার জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।